মনে হচ্ছে কেউ একজন কোথাও থেকে এই পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করছে কিনা সেই প্রশ্নও তো জাগে। না হলে কোথাকার কোন নওগাঁর জান্নাতারা রুমি, সামাজিক যোগাযোগ মাধ্যমেই পড়ছিলাম, যিনি কিনা নওগাঁয় নার্স হিসেবে চাকরি করতেন, তিনি কেন সিদ্ধান্ত নিলেন যে তিনি ঢাকায় চলে আসবেন, এবং কেনই বা সিদ্ধান্ত নিলেন লাঠি হাতে তাকে আইন হাতে তুলে নিয়ে আওয়ামী লীগ দমনে নেমে পড়তে হবে? এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জান্নাতারা রুমি আলোচনায় এসেছিলেন এবং তিনি যে এনসিপি নেত্রী সেটা জানা গিয়েছিল যখন গত 13ই নভেম্বর, মাত্র মানে মাসখানেকের কিছু বেশি সময় আগে, যখন আওয়ামী লীগের লকডাউন কার্যক্রম চলছিল এবং তিনি লাঠি হাতে দাঁড়িয়েছিলেন ধানমন্ডি 32 নম্বরের সামনে, যে 32 নম্বরে কোনো আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থককে দেখা যায় কিনা, এবং তারপর এক গৃহিণী সালমা ইসলাম তিনি ধানমন্ডি 32 নম্বরের সামনে এসে জয় বাংলা স্লোগান দিয়েছেন। এই অভিযোগে বেধড়ক তাকে পিটিয়েছিলেন জান্নাতারা রুমির নামের এই এনসিপি নেত্রী। এরপর বেধড়ক পিটিয়ে সালমা ইসলামকে পুলিশের কাছে দেওয়া হয়, আর পুলিশ পরদিন তার নামে 2024-এর জুলাইয়ে ছাত্র হত্যার একটা মামলা দায়ের করে। এই যে একটা ঘটনা ঘটে যায় মাসখানেক আগে, হঠাৎ করে এক অপরিচিত নারী আরেক অপরিচিত নারীকে ঢাকার রাস্তায় পেটান, আর তারপরে যে নারী পেটান সে নারীকে আত্মহত্যা করা অবস্থায়, মানে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল সেটাকে প্রতিশোধ হিসেবে চিহ্নিত করেন, এবং একদল এতে এক রকমের এটাকে প্রকৃতির বিচার হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। হাদির ক্ষেত্রেও কিন্তু এই ঘটনাটা ঘটেছে। ওসমান হাদিকে যতই সর্বজন গ্রাহ্য বাংলাদেশের সকলের প্রিয় নেতা হিসেবে চিহ্নিত করা হোক না কেন, হাদিকে মূলত তিনি দক্ষিণাঞ্চল থেকে তালব্যস্য দিয়ে যে একটা শব্দ উচ্চারণ করে আওয়ামী লীগ ভারতকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছিলেন, সারা বাংলাদেশের মানুষ মূলত তাকে তখন থেকে চিনেছিল। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন সাল্লাল্লাহু চিনতে ফেলাইতে হবে কান্তি। এবং তিনি যে ইনকিলাব মঞ্চ গড়ে তুলেছিলেন সেই ইনকিলাব মঞ্চ মূলত আগস্টের পর থেকে বাংলাদেশ জুড়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের সকল স্থাপনা এবং চিহ্ন মুছে ফেলার কাজে, ভাঙচুরের কাজে নিয়োজিত ছিলেন। এবং এমন কথাও হাদির মুখে আমি মানে ফেসবুক রিলেই দেখেছি যে আর কোনো ফিরি ভাঙ্গা ভাঙ্গিতে ইনকিলাব মঞ্চ যাবে না। এখন 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জড়িত যিনি বলছেন যে তিনি 17 বছর ধরেই হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত তরুণদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তাদেরকে একরকমের যতভাবে সম্ভব সাধ্যমতো সমর্থন দিয়েছেন, সেই সাংবাদিক শাহেদ আলম তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছেন যে এই হাদিকে তারা তো 2024-এর জুলাই আগস্ট মাসে চিনতেন না। এই হাদি হঠাৎ উদ্ভব হয়েছে সেপ্টেম্বর মাস থেকে। 2024-এর সেপ্টেম্বরে যখন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক স্বেচ্ছায় কারাবরণ করতে গেলেন, তখন তিনি তার প্রতিবাদে মিছিলে নামলেন। সেই নাকি প্রথম শাহেদ আলম তাকে চিনলেন 2024-এর একজন নেতা হিসেবে। শাহেদ আলমের পেজে গেলে দেখা যাচ্ছে আরো অনেকে সেখানে লিখছেন 2024-এর নভেম্বরে আগে তারা এই ওসমান হাদিকে চিনতেন না। তাহলে কোনো একটা পক্ষ কি একটা হিংসার পরিবেশ বজায় রাখবার জন্য তরুণ একদল নেতা নেত্রী সৃষ্টি করছেন, যারা বিভিন্ন জায়গায় ভাঙচুর, মারামারি, হানাহানিতে লিপ্ত হচ্ছেন, এক দলের ভীষণ প্রিয় হয়ে উঠছেন, বিপ্লবের প্রতিচ্ছবি হয়ে উঠছেন, আরেক দলের কাছে হিংসা হানাহানির কেন্দ্র হয়ে উঠছেন, ঘৃণ্য হয়ে উঠছেন, এবং সে কারণে তাদের মৃত্যুর ঘটনা যখন আলোড়ন সৃষ্টি করছে বা তাদেরকে হত্যা প্রচেষ্টা যখন আলোড়ন সৃষ্টি করছে, তখন একদল বলছেন এটা আওয়ামী লীগের প্রতিশোধ, একদল বলছেন প্রকৃতির বিচার, আরেক দল বলছেন এই হত্যা প্রচেষ্টা বা এই হত্যার প্রতিশোধও তারা নিয়ে ছাড়বেন। মাহফুজ আলম, যাকে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূস 2024-এর আন্দোলনের পরে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিয়েছিলেন, তিনি বলেছেন যে আমরা যদি নিরাপদ থাকতে না পারি আর কাউকে আমরা নিরাপদে থাকতে দেব না, লাশের বদলে লাশ পড়বে। তার মানে এই যে লাশের বদলে লাশ পড়ার প্রক্রিয়াটা, সেটা কেউ চালু রাখতে চাইছেন। এই তরুণেরা কারা, কবে থেকে এরা বাংলাদেশে আলোচিত হলেন, কি কারণে আলোচনায় এলেন, কারা তাদেরকে বলছে লাঠি হাতে রাজপথে দাঁড়িয়ে থাকতে হবে আরেকজনকে পেটাতে? যেই জান্নাতারা রুমি এখন মৃত্যুর পর জানা যাচ্ছে একটা বেসরকারি প্রতিষ্ঠানে ঢাকাতেও সম্ভবত কাজ করছেন, তিনি কেন তিনি দাঁড়িয়ে থাকলেন লাঠি হাতে, কার নির্দেশনায়? এবং তারপর এমন একটা দুঃখজনক মৃত্যুর শিকার হতে হলো তাকে।